নমস্কার, আমি ঝুম্পা আর আপনারা দেখছেন ঝুম্পার হেলথ টিপস। ফার্স্টেই আপনাদের কংগ্রাচুলেশনস, আপনি মা হতে চলেছেন। মা হওয়ার জার্নিটা একটা খুব সুন্দর সুখের অনুভূতি। এই দিনটার জন্যে প্রতিটা মেয়ে অপেক্ষা করে থাকে। এবং এই যে প্রেগনেন্সি, এটা একদিনের জার্নি নয়, এটা পুরো 9 মাসের জার্নি। এবং আফটার প্রেগনেন্সিও আপনাকে এই জার্নিটা কন্টিনিউ করে যেতে হবে। তো আমি আজকে শুধুমাত্র বলবো আপনার প্রথম ত্রৈমাসিক মানে ফার্স্ট ট্রাইমেস্টারটাকে আপনি কিভাবে সুরক্ষিত করবেন এবং সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাবেন। আপনি যদি আপনার মাসিকের প্রথম ডেটটা ধরেন, সেখান থেকে 12 সপ্তাহ হিসাব করে, তাহলে সেটা হবে আপনার ফার্স্ট ট্রাইমেস্টার। এই ফার্স্ট ট্রাইমেস্টারেই আমাদের মেয়েদের যত সমস্যাগুলো দেখা দেয়। এই ফার্স্ট ট্রাইমেস্টারেই প্রেগনেন্সির টাইমে যত সমস্যাগুলো আমরা দেখতে পাই। এই ফার্স্ট ট্রাইমেস্টারেই আমরা আমাদের প্রেগনেন্সির পুরো জার্নির যে প্রথম ধাপ, সেখানেই সমস্যাগুলোর সম্মুখীন হই। এবং এই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো এবং কিভাবে সেটা থেকে আমাদেরকে নিজেদেরকে সুরক্ষিত রাখবো, সেটা নিয়েই আজকে আলোচনা। প্রথমে যেটা আসে সেটা হলো আপনাকে প্রপার স্লিপ নিতে হবে। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমন, তাহলে কিন্তু আপনার শারীরবৃত্তীয় কার্যকলাপগুলো ঠিকভাবে চলবে না। তাই প্রেগনেন্সির টাইমে আপনাকে অন্তত 8 থেকে 10 ঘন্টা ঘুমোতে হবে। এই 8 থেকে 10 ঘন্টা পুরোটাই রাতে নয়। আপনি যদি রাতে 8 ঘন্টা ঘুমোন, তাহলে আপনাকে দিনে 2 ঘন্টা ঘুমোতে হবে। দিন আর রাতে অবশ্যই আপনাকে মেনটেন করে রেস্ট নিতে হবে। হালকা কাজ করতে হবে। আপনি যদি ভাবছেন যে আপনি বাড়ির যে কাজগুলো করতেন এতদিন প্রেগনেন্ট হওয়ার আগে, সেই সমস্ত কাজ আপনি একা হাতে করবেন, তাহলে কিন্তু সেটা সম্ভব নয় আপনার পক্ষে। কারণ এই সময়টা আমাদের খুব ভাইটাল টাইম। এই টাইমে যদি আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা 9 মাস জার্নিটাকে একদমই কন্টিনিউ করতে পারবো না। তাই আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি বাড়ির সমস্ত কাজ করবেন, কিন্তু যেগুলো হালকা কাজ সেগুলো করবেন। ভারী কাজ করা, যেমন আপনি যদি কাছাকাছি করতে যান বা আপনি একটা ভারী বালতি নিয়ে ভাবছেন অনেকটা দূর পর্যন্ত যাবেন, সেগুলো কিন্তু আপনার পক্ষে করাটা একদমই উচিত নয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। এরপর যেটা আপনাকে করতে হবে সেটা হলো, আপনি একই পজিশনে অনেকক্ষণ ধরে বসে থাকবেন না। ধরুন আপনি বসে আছেন, পা মুড়িয়ে বসে আছেন, তো 1 ঘন্টা 2 ঘন্টা এরকম বসে রইলেন, তা কিন্তু করা যাবে না। 30 মিনিট 1 ঘন্টা পর পর আপনাকে পজিশন চেঞ্জ করতে হবে। আপনি একটু হেঁটে চলে এসে আবার বসতে পারেন, কিন্তু একটানা একভাবে বসে থাকবেন না, তাহলে রক্ত চলাচলটা আমাদের শরীরে ঠিকভাবে হবে না। রক্ত চলাচল না হলে আমাদের বাচ্চা ঠিক করে পুষ্টি পাবে না। হালকা ব্যায়াম করা। হালকা ব্যায়াম আপনাকে এই সময় করতে হবে। হালকা ব্যায়ামের মাধ্যমে আপনি ফার্স্ট ট্রাইমেস্টারে যে মেন সিমটমস, যে আপনি অ্যাসিডিটি হয়ে যাবে, ডাইজেশন হয় না, কনস্টিপেশন হয়, এই সমস্যা থেকে আপনি কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আপনার ডাইজেশন ঠিক করে হবে, আপনার স্টুল পাস ঠিকঠাকভাবে হবে এবং আপনার জার্নিটাও স্মুথভাবে চলবে। মাথা ঘোরা। মাথা ঘোরাটা একটা কিন্তু কমন সিমটমস প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারে। আপনার যদি মাথা ঘোরে, আপনি অবশ্যই রেস্ট নেবেন এবং আপনার হাইড্রেশনের দিকটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি শীতকালে হয় বা বর্ষাকালে হয়, অতটা হাইড্রেশনের দিকটা খেয়াল না রাখলেও হবে, কিন্তু গরমকালে আপনি যদি প্রেগনেন্ট হন, তাহলে আপনাকে অবশ্যই করে হাইড্রেশনের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। মানে পর্যাপ্ত পরিমাণে আপনাকে জল খেতে হবে, শরবত খেতে হবে, আপনাকে ডাবের জল খেতে হবে। যেভাবেই হোক আপনাকে 2 থেকে 3 লিটার জল আপনাকে সারাদিনে খেতে হবে। তাহলেই আপনার জলের ঘাটতিটা পূরণ হবে এবং আপনার শরীর হাইড্রেটেড থাকবে। বাচ্চার সমস্ত পুষ্টি আপনার শরীর থেকে পেতে তার সুবিধা হবে। আপনার যদি শরীরের মধ্যে ব্লাডের ভলিউমটা কমে যায়, তাহলে কিন্তু আপনার রক্ত চলাচলটা কমে যাবে এবং ইউট্রাসের মধ্যেও রক্ত চলাচল কমে গেলে বাচ্চার পুষ্টি ঘাটতি হবে। পুরো প্রেগনেন্সিটা আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনি হেলদি খাবার খান। আপনার খাদ্য তালিকাতে অবশ্যই করে প্রোটিন, ভেজিটেবলস, ফ্রুট, নাটস এগুলো যেন অবশ্যই থাকে। সেক্ষেত্রে কী হবে, আপনি সমস্ত পরিমাণের খাদ্য থেকে ঠিকঠাক প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এগুলো আপনার শরীরের মধ্যে ইনটেক করতে পারবেন এবং তার ফলে আপনার বাচ্চা সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। আপনার কোনো বাইরের সাপ্লিমেন্ট নেওয়ার দরকার পড়বে না। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ফল খান, প্রোটিন খান, তাহলে কিন্তু আপনার বাইরের যে সাপ্লিমেন্টগুলো নিতে হয় অনেকের, বাচ্চার পুষ্টি হয় না তার জন্য, আপনার কিন্তু সেগুলো নেওয়ার প্রয়োজন পড়বে না। আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকা থেকে সেই পুষ্টিটা আপনার বাচ্চাকে প্রদান করতে পারবেন। এরপরে আসি যে ফার্স্ট অ্যান্টিনেটাল চেকআপ। আপনি
হোম প্রেগনেন্সি কিটে টেস্ট করে যখনই পজিটিভ রেজাল্ট পেলেন, অবশ্যই করে আপনাকে আপনার নিয়ারেস্ট যে ডক্টর অ্যাভেলেবেল আছে, মানে গাইনোকোলজিস্ট, সেই গাইনোকোলজিস্টের সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে এবং সেই গাইনোকোলজিস্টের অ্যাডভাইস মতো আপনাকে মেডিসিন এবং খাদ্য তালিকা সবটাই আপনাকে মেনটেন করতে হবে। আপনি যখন ফার্স্ট ট্রাইমেস্টারে চেক আপে যাবেন, আপনার অনেক কিছু ব্লাড টেস্ট হবে। সেই ব্লাড টেস্টের মধ্যে যেমন ব্লাড সুগার থাকবে, থাইরয়েড থাকবে, হিমোগ্লোবিন থাকবে, ব্লাড গ্রুপিং থাকবে, এই সমস্তটা কিন্তু আমাদের জেনে রাখা দরকার। আপনার যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয় তাহলে কিন্তু পরবর্তী বাচ্চা আসতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে, বারবার হচ্ছে কি অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা থাকে। আপনার যদি নেগেটিভ ব্লাড গ্রুপ হয় সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের ব্লাড গ্রুপ চেক হবে। আপনার হাজব্যান্ডের যদি নেগেটিভ ব্লাড গ্রুপ হয় সেক্ষেত্রে আপনার টেনশনের দরকার নেই। কিন্তু আপনার যদি হাজব্যান্ডের পজিটিভ ব্লাড গ্রুপ হয় সেক্ষেত্রে আপনার একটা টেনশন থেকেই যায়। আপনার কনসেপশনাল প্রোডাক্ট কিন্তু অ্যাবর্শন হয়ে যেতে পারে যদি আপনার নেগেটিভ ব্লাড গ্রুপ হয়ে থাকে। আর হিমোগ্লোবিন তো আমাদের অবশ্যই করে জেনে নিতে হবে, কারণ আমাদের যদি হিমোগ্লোবিন লেভেল কম থাকে সেক্ষেত্রে প্রেগনেন্সির টাইমে আরও হিমোগ্লোবিন কমে যাবে। হিমোগ্লোবিন যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে না থাকে সেক্ষেত্রে আমরা অল্পতেই হাঁপিয়ে যাব, বাচ্চার নিউট্রিশন ঠিক করে পাবে না, বাচ্চার হিমোগ্লোবিন বেড়ে উঠবে না। তাই হিমোগ্লোবিন জানাটা আমাদের পক্ষে খুবই জরুরি। অনেক মার জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে থাকে, মানে প্রেগনেন্ট হওয়ার পর সে ডায়াবেটিকের পেশেন্ট হয়ে যায়। আগে থেকে তার ডায়াবেটিকের কোনো প্রবলেম থাকে না, কিন্তু ডিউরিং ডেলিভারি তার ডায়াবেটিকের প্রবলেমটা আসে। তো সেক্ষেত্রেও ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনাকে মেডিসিন নিতে হবে, আপনার ডায়েট চার্ট মেনটেন করতে হবে। এগুলো মেনটেন করলে আপনার প্রেগনেন্সি জার্নিটা আপনি স্মুথভাবে চালাতে পারবেন। এবং যদি থাইরয়েডের সমস্যা এসে থাকে সেক্ষেত্রে ডাক্তারবাবু আপনার থাইরয়েড লেভেল দেখে আপনার প্রেসক্রাইব করবেন যে কতটা পরিমাণে আপনার থাইরয়েডের মেডিসিন নেওয়ার দরকার আছে। এইগুলো কোনোটাই কিন্তু ইগনোর করার মতো নয়। আপনি যদি থাইরয়েডের সমস্যা থাকে আপনি উইদাউট ট্রিটমেন্টে থাকেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার গ্রোথ হবে না, বাচ্চা ম্যালাইজড হবে, কোনো বাচ্চার বার্থ ডিফেক্ট হতে পারে। তাই অবশ্যই আপনাকে ফার্স্ট ট্রাইমেস্টারের চেক আপটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে নিতে হবে যখনই আপনি দেখলেন হোম প্রেগনেন্সি কিট টেস্টে আপনার রেজাল্টটা পজিটিভ আসে। আপনার প্রেগনেন্সি জার্নিটাতে আপনি কী কী একদমই করবেন না সেগুলো হলো, আপনার পেটে চাপ দিয়ে কোনো কাজ আপনি করবেন না। আপনি একদম নিচু হয়ে ঝুঁকে কাজ করছেন তাহলে পুরোপুরি প্রেশারটা আপনার পেটের মধ্যে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার এফেক্ট হবে এবং আপনার অ্যাবর্শন হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তাই আপনি ঝুঁকে বা পেটে চাপ দিয়ে কোনো কিছু কাজ করবেন না, যতটা পারবেন এড়িয়ে চলবেন। ফার্স্ট ট্রাইমেস্টারে যে সমস্যাটা সর্বাধিক হয়ে থাকে সেটা হলো মর্নিং সিকনেস, মানে সকালবেলা ওঠার পর আমাদের শরীরটা এতটাই অসুস্থ লাগে, আমরা কোনো কিছু করতে পারি না, কোনো কিছু খেতে পারি না। তাই আমাদের যদি অতিরিক্ত মর্নিং সিকনেস হয়ে থাকে, যে আপনার প্রচুর পরিমাণে বমি লাগছে, আপনি উঠতে পারছেন না, আপনার কোনো কাজ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনাকে শুকনো খাবার খেতে হবে। শুকনো খাবারের মধ্যে চিড়া মুড়ি এইগুলো আপনারা খেতে পারেন, মানে এইগুলো আপনি সকালের দিকে খাবেন যাতে আপনার যে মর্নিং সিকনেসটা হচ্ছে সেটা একটু কম থাকে। তারপরে কিন্তু আপনি সারাদিনে সবজি, ফল, প্রোটিন এগুলো চাহিদা কিন্তু আপনাকে মিটিয়ে নিতে হবে। আপনি সকালে ওঠার পরে আপনি যদি হঠাৎ করে অনেকটা খেয়ে নেন তখন কিন্তু আপনার সমস্ত কিছু বমি হয়ে বেরিয়ে যাবে। আপনার খাওয়া আর না খাওয়া দুটোই সমান হবে। বমি করলে আপনার শরীর আরও বেশি অসুস্থ হবে, সেক্ষেত্রে আপনার বাচ্চা আরও বেশি এফেক্টেড হবে। তাই আপনি সকালে উঠে আপনার যদি মনে হয় যে আপনার প্রচুর পরিমাণে মর্নিং সিকনেস হচ্ছে সেক্ষেত্রে আপনি শুকনো খাবার দাবার খেতে পারেন। পেটে ব্যথা অনুভব করা, পেটে ব্যথা হালকা অনুভব আপনি করতে পারেন, এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের পেটের মধ্যে যে ইউট্রাসও থাকছে, যে জরায়ুটা, সেই জরায়ুটা তো আস্তে আস্তে বাড়তে শুরু করছে। তাই সমস্ত অর্গানগুলোকে, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে শরীরের মধ্যে সেগুলোকে সে ঠেলে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, আস্তে আস্তে পেটটা ফুলতে শুরু করছে, তার জন্য আমরা পেটে ব্যথা অনুভব করি। এবার সেই ব্যথাটা কিন্তু আমরা সহ্য করে নিতে পারি। আপনি যদি দেখেন যে আপনার অসহ্য পেটে ব্যথা হচ্ছে, আপনি সহ্য করতে পারছেন না, আপনাকে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনাকে নেক্সট ট্রিটমেন্টে যেতে হবে। তারপরে যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা যে আমরা যতদিন জানতে পারছি না যে আমরা প্রেগনেন্ট ততদিন তো আমাদের কিছু করার নেই, কিন্তু যখনই আমরা হোম প্রেগনেন্সি কি টেস্টে আমরা দেখছি যে রেজাল্ট পজিটিভ, তারপর থেকে অবশ্যই করে অ্যাটলিস্ট ফার্স্ট ট্রাইমেস্টার টাইমটা, মানে 3 মাস সময়টা আমাদেরকে সহবাস থেকে বিরত থাকতে হবে। আমরা যদি এই টাইমে সহবাস করি তাহলে কিন্তু
মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তাই এই টাইমে আপনাকে সহবাস থেকে বিরত থাকতে হবে। যদি আপনার কোনো কিছু বাজে অভ্যেস থেকে থাকে সেগুলোকে আপনাকে এখনই বর্জন করতে হবে। আপনি যদি পান, গুটখা, বিড়ি, সিগারেট, অ্যালকোহল এইগুলো অতিরিক্ত পরিমাণে নিয়ে থাকেন বা কম মাত্রায় নিয়ে থাকেন, সেটাও কিন্তু একদমই নেওয়া যাবে না। আপনি সমস্ত কিছু থেকে নিজেকে বের করে নিয়ে আসুন, কারণ এই সমস্ত যে নেশার দ্রব্য, সেই দ্রব্যগুলো আমাদের ব্লাডের মধ্যে মিশে আমাদের বাচ্চাকে সরাসরি এফেক্ট করে। তাই বাচ্চার গ্রোথে এফেক্ট করবে, বাচ্চার ডেভেলপমেন্টে এফেক্ট করবে। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা একটা সুস্থ বাচ্চার জন্ম দেবো। তাই আমরা অবশ্যই এই কিছুদিনের জন্য আমাদের সমস্ত প্রকার বাজে অভ্যেসগুলোকে পাশে সরিয়ে রাখবো। এবং আপনি ভাবছেন যে আমি নিজে স্মোক করি না, কিন্তু আপনার হাজবেন্ড হয়তো স্মোক করছে, একই রুমের মধ্যে আপনি আছেন, আপনাকে সেটা মনে রাখতে হবে যে আপনি যে বাতাস থেকে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, সেই নিঃশ্বাসের মধ্যেও কিন্তু সিগারেটের সেই ক্ষতিকর পদার্থগুলো মিশে গেছে। তাই আপনি যখন পরোক্ষভাবে সিগারেটের ধোঁয়াটা নিজের শরীরের মধ্যে নিচ্ছেন, আপনি কিন্তু সরাসরি সিগারেটের সেই দূষিত পদার্থগুলো নিজের মধ্যে নিজের শ্বাস-প্রশ্বাসের মধ্যে নিলেন এবং সেটা আপনার শরীরের মধ্যে সরাসরি চলে যাচ্ছে। তাই আপনাকে পরোক্ষ এবং প্রত্যক্ষ দুটোভাবেই আপনাকে এড়িয়ে চলতে হবে। প্রথম ৩ মাসে আমাদের হালকা একটু রক্তপাত হতে পারে। অনেকের হয়, অনেকের হয় না। এটা হলেও স্বাভাবিক, না হলেও স্বাভাবিক। কিন্তু আপনি যদি দেখছেন যে আপনার অতিরিক্ত রক্তপাত হচ্ছে বা যদি হালকা হয়েও থাকে, আপনাকে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হতে পারে। যোনিপথ দিয়ে রক্তপাত। আপনি যদি খেয়াল করেন যে আপনার প্রথম ৩ মাসে রক্তপাত হচ্ছে, তাহলে আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। অনেকের এই রক্তপাত হয়, অনেকের হয় না। এটা হলেও যে খুব মারাত্মক তা নয়। যদি হালকা হয়ে থাকে সেটা মারাত্মক কিছু নয় এবং না হলেও মারাত্মক নয়। কিন্তু আমরা তো বুঝতে পারছি না যে কোনটা আমাদের নরমাল ব্লিডিং আর কোনটা আমাদের বাচ্চার ক্ষতি হয়ে গেছে তার জন্য ব্লিডিং। তাই আমাদেরকে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে হবে। ডাক্তারবাবু আপনাকে ইউএসজি দিয়ে দেবেন। ইউএসজিতে ধরা পড়বে যে বাচ্চা ঠিক আছে না বাচ্চার কোনো অসুবিধা হচ্ছে। এবার আপনার যদি ঠিক পজিশনে বাচ্চা থাকে এবং হালকা একটু ব্লিডিং হয়, মানে যেটা এমনি ব্লিডিং, তার চেয়ে আপনাকে ডাক্তারবাবু সেইভাবে পরামর্শ দেবেন এবং আপনাকে প্রপার রেস্টে থাকতে বলবেন। আপনি রেস্টে থাকলে বাচ্চার কোনো ক্ষতি হবে না, আপনি স্মুথলি ৯ মাস টাইমটা আপনি কভার করতে পারবেন। এবং যদি ইউএসজিতে এটা ধরা পড়ে যে বাচ্চাটা আপনার যেখানে হওয়ার কথা ছিল বাচ্চার জরায়ুতে, সেখানে না হয়ে অন্য কোথাও জায়গায় সে বাচ্চাটা বেড়ে উঠছে, সেটা কিন্তু আমাদের জন্য মারাত্মক ক্ষতির ব্যাপার। একটা মা যদি বাচ্চাদানিতে বাচ্চা না হয়ে অন্য কোথাও বাচ্চা হয়, বা মায়ের কিন্তু প্রাণ সংশয়ও হতে পারে। তাই আপনার যদি ব্লিডিং হয়ে থাকে, আপনি কোনো সময় নষ্ট না করে আপনার ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন। আর একটা দিকে খেয়াল রাখতে হবে যে আপনি কোনো লং জার্নি এই সময়ে করবেন না। আপনার যদি একান্তই জার্নি করার দরকার হয়ে থাকে, তাহলে আপনাকে ট্রেন জার্নি করাটাই শ্রেয় হবে। আপনি যদি কোনো ২ চাকা ৪ চাকায় কোনো একটা খারাপ রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তাই আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি এই অ্যাটলিস্ট ফার্স্ট টাইমটাতে কোনো জার্নি করব না। এবং সেই জন্য আপনাকে আরেকটা দিকে খেয়াল রাখতে হবে যে আপনি যে ডাক্তারবাবু নির্বাচন করেছেন, সেই ডাক্তারবাবু যে চেম্বার করেন বা ডাক্তারবাবু যে হসপিটালে বসেন এবং সেই হাসপাতালটা আপনার বাড়ি থেকে কতটা দূরে, আপনি যে ডাক্তারবাবুর সঙ্গে যখন দরকার তখন সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারবেন কি না এবং হসপিটালে আপনি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন কি না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটা ঠিকঠাকভাবে নির্বাচন করতে হবে। আপনি যদি একটা দূরে কোনো হসপিটাল নির্বাচন করেন, সেক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি তো তাড়াতাড়ি সেই হসপিটালে গিয়ে পৌঁছতে পারবেন না এবং জার্নিটাও অনেকটা হবে। তাই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন ডাক্তারবাবু নির্বাচন করবেন, সেক্ষেত্রে আপনার যেন ডাক্তারবাবু যখন আপনার সবসময় অ্যাভেলেবেল থাকেন এবং ডাক্তারবাবু যে হসপিটাল আপনাকে রেফার করবেন, সেই হসপিটাল যেন আপনার বাড়ির খুব কাছে হয়। সেক্ষেত্রে আপনার চিকিৎসা পেতে অনেক সুবিধা হবে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকুও কাজে এসে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।